দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ বিশ্লেষণ নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। বছর জুড়ে অস্থির ছিল দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। লোডশেডিং, গ্যাস সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি, বকেয়ার দায়ে ভারতের আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসা, নানা চ্যালেঞ্জের মুখে পড়ে এই খাত। বেশ কিছু ইতিবাচক দিকও দেখা গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর এসেছে আইনি পরিবর্তন। নেওয়া হয়েছে 100টি কূপ খননের উদ্যোগ। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সিদ্ধান্তও উল্লেখযোগ্য ঘটনা। বিস্তারিত রিয়াদ সুমনের প্রতিবেদনে। সংকট, সংস্কার আর নানা পরিবর্তনের মধ্য দিয়ে বছর পার করেছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। বছর জুড়েই ছিল ভোগান্তি। পতিত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বারবার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও আলোচনা ছিল তুঙ্গে। উৎপাদন সক্ষমতা থাকার পরও জ্বালানি সংকটে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এতে গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং এর পাশাপাশি রাজধানীতেও লোডশেডিং দিতে হয়। ছিল ডলার সংকট, যার ফলে চাপ পড়ে আমদানির উপর। কয়লা কিনতে না পারায় বন্ধ হয়ে যায় বড় বড় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কোনোটিতে উৎপাদন নেমে আসে অর্ধেকে। সমুদ্রের ভাসমান সামিটের টার্মিনালটি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 4 মাস বন্ধ ছিল গ্যাস সরবরাহ। এতে বছরের বড় একটি সময় বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, সিএনজি স্টেশন ও আবাসিকে ছিল তীব্র গ্যাস সংকট। বিপুল পরিমাণ বকেয়ার দায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়ে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে ভারতের আদানি গ্রুপ। ফলে ব্যাপক প্রভাব পড়ে অর্থনীতির উপর। বিদ্যুৎ খাতের এক্সেস ক্যাপাসিটি তৈরির কারণে এবং সেগুলোর ঋণ পরিশোধ এবং ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে গিয়ে আমরা দেখেছি যে জ্বালানি খাত হিমশিম খেয়েছে প্রথমে। এর ভিতরে পূর্বতন সরকারের সময়ই ভারতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে এবং অভ্যন্তরীণ বিদ্যুৎগুলোর কাছে বিপুল পরিমাণ বকেয়া পাওনাদি জমে গিয়েছিল। সমুদ্র সীমা জয়ের 1 যুগ পরেও বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান সফলতার মুখ দেখেনি। তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখায়নি কোনো বিদেশি কোম্পানি। এদিকে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে আরও 100টি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ব্যয়বহুল এলএনজি আমদানির উপর নির্ভরতা কমাতে এই উদ্যোগ আরও আগে নেওয়া দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মতো দেশ কেন এলএনজিতে যাবে, যেখানে আমি যদি যথেষ্ট পরিমাণ অনুসন্ধান করি, যে দামে আমি এলএনজি আনি সেই টাকা দিয়ে আমি যদি অনুসন্ধান করি, আমার এলএনজির চেয়ে বেশি গ্যাস আমি পেয়ে যাই। এবছর এই খাতে আরও কিছু সিদ্ধান্ত নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন 2010 বাতিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ উল্লেখযোগ্য। আনসলিসিটেড যে কন্ট্রাক্ট বিডিং ছিল সেটি বন্ধ করা হয়েছে, যেটির কারণে কিনা আমাদের অনেক উচ্চ মূল্যে জ্বালানি বিদ্যুৎ কিনতে হয়েছে, সেটির রাস্তাটি বন্ধ হয়েছে। উপরন্তু ক্যাপাসিটি চার্জের মতো ভ্রমাত্মক বিষয়গুলো ছিল, সেগুলো বন্ধ হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব ধরনের চুক্তি পর্যালোচনা করতে জাতীয় রিভিউ কমিটি গঠন হয়েছে। এ খাতের অপচয় রোধের পাশাপাশি দুর্নীতি বন্ধ ও লুটপাট ঠেকাতে এসব সিদ্ধান্ত বেশ গুরুত্ব রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রতিবেদন দেখছিলাম, এবারে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি আপনাদের। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই, যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, ফিরে দেখা 2024 জ্বালানি খাত। আমরা জানি যে বহুল আলোচিত জ্বালানি খাত, যাকে নিয়ে আসলে পতিত আওয়ামী সরকার ফলাও করে প্রচার করতেন নিজেদের সক্ষমতার কথা, কিন্তু বাস্তবতা ছিল এই খাতটি আসলে শেষ পর্যন্ত আমাদের অর্থনীতিকে, বিশেষ করে ডলার সংকটের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আমরা আজকে সংবাদ বিশ্লেষণে এই জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন, যিনি এই খাতের বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম, ক্যাবিনেট জ্বালানি উপদেষ্টা, একই সঙ্গে একজন জ্বালানি বিশেষজ্ঞ। আমরা স্বাগত জানাচ্ছি ডক্টর শামসুল আলম আপনাকে বিজনেস আওয়ার্ডে সময় দেওয়ার জন্য। ডক্টর শামসুল আলম, আমরা শুরুটা করতে চাই একটু, যেহেতু আজকের আমরা ডিসেম্বর শেষ করছি, নতুন একটা বছরে পা রাখতে যাচ্ছি একদিন পরই। মোটা দাগে আসলে যদি 2024-এর আমরা যে রিপোর্টটি দেখছিলাম, আসলে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কিছু বিষয় আসলে রিপোর্টে এসছে। এটি তো একটা দীর্ঘ আলোচনার বিষয়। আমরা যদি বলি যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য আসলে
এটি কি আসলে লুটপাট এবং লুণ্ঠনের কথা সবসময় আপনি বলে এসছেন, সব মিলিয়ে মানুষকে আমরা এটা সব থেকে বড় ভোগান্তির একটা খাত হিসেবে চিহ্নিত করেছিলাম কিনা, অথবা এটা লুণ্ঠনের খাত হিসেবে বেছে নিয়েছিলাম কিনা আসলে জ্বালানি খাতটা মোটা দাগে আমাদের এই যদি বছরের মূল্যায়ন করা হয় সামগ্রিকভাবে সেটি কেমন ছিল? আমি বলতে চাই যে ঠিক বছরের বলে ভুল হবে, দশকের এবং যুগের বা যুগ যুগ ধরে এ খাত শোষণের খাত ছিল। এ খাত শোষকের খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, লুণ্ঠনের খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং আপনার এ খাতে ব্যয় বৃদ্ধি খাত হিসেবে এসছে, এ খাত লোকসানের খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য কৌশলগত কোনো পরিকল্পনা নেওয়া হয়নি, এবং উত্তর এই পরিস্থিতিটা অব্যাহত থেকেছে, এবং কোনো প্রতিবাদ প্রতিরোধ কাজে আসেনি, এবং একটা অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, আইনগত কাঠামো পরিবর্তন হয়েছে, জ্বালানি সেক্টরে যত রকমের রূপান্তর সাধিত হয়েছে এই সব প্রক্রিয়াকে শক্তিশালী করেছে, লুণ্ঠনকে মজবুত করেছে, এবং লুণ্ঠনের অর্থ বিদেশে পাচার হয়েছে। এই হচ্ছে আপনি বলতে পারেন যে সার্বিক অবস্থা বছরের পর বছর ধরে অব্যাহত ছিল, এবং সেই অবস্থায় রাষ্ট্রের রূপান্তর ঘটে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার এসছে, এবং সেই সরকার 6টা খাতে সংস্কার কমিশন গঠন করেছেন। হয়রাজ এই খাতে লুণ্ঠন প্রতিরোধের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এমন কোনো দৃষ্টান্ত আমাদের চোখে পড়েনি। তো আমরা কনজিউমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সরকারের কাছে একাধিক প্রস্তাব দিয়েছি। 31শে ডিসেম্বর গণশুনানি, গণস্বাক্ষর সংগ্রহ করছি। প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকপত্র জমা দেব। দাবি 21 দফা সংস্কার ভিত্তিক যে কি পরিবর্তনগুলো এই খাতে আনতে হবে বিদ্যুৎ জ্বালানি খাতে, এবং সেই দাবির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে যে সরকার স্ব উদ্যোগে লুণ্ঠনের খাত থেকে এই খাতকে সুশাসন এবং স্বচ্ছতা এবং প্রতিযোগিতামূলক খাত হিসেবে প্রতিষ্ঠিত করার দাবি সরকারের কাছে আমরা আনছি, সরকার নিজে থেকে আনেনি। তাছাড়া এই খাত উন্নয়নের দর্শনের জায়গা থেকেও বর্তমান সরকার, পরিবর্তিত সরকার আগের সরকারের ধারাবাহিকতায় অবলম্বন করেছে। এ খাত থেকে আমাদের প্রথম দাবি ছিল যে এ খাত থেকে সরকার মুনাফার খাত হিসেবে দেখবে না, সরকার এ খাত থেকে মুনাফা অর্জন করবে না, এবং ন্যূনতম রাজস্ব আহরণ করতে পারে, এবং সেটাও বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সেটা নিশ্চিত হতে হবে। কিন্তু সরকার পূর্বে ধারাবাহিকতায় অবলম্বন করে চলেছে। উপরন্তু দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইনের আওতায় যেসব লুণ্ঠনমূলক উন্নয়ন হয়েছে এবং অব্যাহত আছে সেই আইন বাতিল করলেও অধ্যাদেশ জারি করে যে আইন বাতিল করা হয়েছে সে সমস্ত কার্যক্রমকে সুরক্ষা দেওয়া হয়েছে, সেটা এই সরকারের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় আগামীতে হয়ে থাকবে। সুতরাং সেটা একটা দুর্ভাগ্যজনক। তাছাড়াও তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করে লুণ্ঠনকে আরো তীব্রতর করা হয়েছে। তেল এবং জ্বালানি বা বিদ্যুৎ ন্যায্য সঠিক দামে যাতে ভোক্তারা পায় সেটা নিশ্চিত করার জন্য গণশুনানির ভিত্তিতে মূল্যহার নির্ধারণের বিধান রয়ে গেছে। 2023 সালে তেলের মূল্য প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হবে, বিদ্যুতের মূল্য হবে, অন্যগুলোর প্রবিধান মালা আছে কিন্তু তেলের নাই, এবং সেটা 2012 সালে প্রবিধানমালা মন্ত্রণালয়ে জমা দেয় বিআরসি, এবং সেটা আটকে রাখা হয়েছে। আটকে রেখে জ্বালানি মন্ত্রণালয় আইন বহির্ভূত ভাবে শাস্তিযোগ্য অপরাধ করা হয়, আইন না মানলে সেই রকম শাস্তিযোগ্য অপরাধ অব্যাহত রেখে এই জ্বালানি তেলের মূল্য নির্ধারণ তারা অব্যাহত রেখেছিল। ক্যাব হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় সেই আইন 2023 সালে বিগত সরকার পরিবর্তন করে যতক্ষণ পর্যন্ত প্রবিধান মালা পরিবর্তন তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত সরকারের হাতে নিয়ে না হয়, এবং এইটা বর্তমান সরকার বিআরসি আইন পরিবর্তন হলেও এই ধারাটি বহাল রেখেছে, এবং জ্বালানি উপদেষ্টা বলেছেন
যে সরকারের হাতে জ্বালানি মূল্য থাকবে এবং স্বয়ংক্রিয়ভাবে সরকার মূল্য নির্ধারণ প্রবর্তন করে আমরা মনে করি ভোক্তাদের লুণ্ঠনকে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামোগত রূপ দিয়েছে। স্যার, আমরা একটু যদি আসি যে স্বয়ংক্রিয় মূল্য পদ্ধতি নিয়ে আপনি বলছিলেন যে স্বয়ংক্রিয় মূল্য পদ্ধতিতে তো অনেক দেশই আসলে এখন দাম নির্ধারণ করে, আমাদের কি আসলে এই পদ্ধতিটা নিয়ে আপনি সমালোচনা করছেন কিনা? আমার প্রশ্নটা স্বয়ংক্রিয় কোন মূল্যের ভিত্তিতে হবে? যে মূল্য এখন আছে সেই মূল্যকে যৌক্তিক মূল্য ধরে আপনি স্বয়ংক্রিয় নির্ধারণ করবেন? এই মূল্য কিভাবে এসছে? যে সমস্ত ব্যয় আমদানি পর্যায় থেকে আরম্ভ করে ভোক্তা পর্যায়ে ব্যয় সংযোজন করে সেই ব্যয়ের ভিত্তিতে যে মূল্য নির্ধারণ হয়েছে, সেই মূল্যকে আপনি ওঠানামা করাবেন আন্তর্জাতিক মূল্যের সঙ্গে, আর যে মূল্য অলরেডি সংযোজন হয়েছে লুণ্ঠনমূলক মূল্য হিসেবে সেটার যৌক্তিকতা যাচাই বাছাই করবেন না এবং সেটাকে এই স্বয়ংক্রিয় মূল্যের আদলে ধামাচাপা দেবেন, সেটা তো মানুষ মানতে পারে না। এটা তো ন্যায্যতা হতে পারে না। এটা তো মানুষের অধিকারের কে আঘাত করা হয়েছে, অধিকার খর্ব করা হয়েছে। যে এটাকে জ্বালানি সুবিচার বলা যায় না, এটাকে জ্বালানি অধিকারের পরিপন্থী বলতে হবে, কারণ এটা তো ন্যায্য যৌক্তিক মূল্য নয়। আপনি কোন মূল্যকে অটোমেটিক্যালি আছে? অটোমেটিক বলতে কি? অটোমেটিক বললে কি ন্যায্য মূল্য নেওয়া হয়, অন্যায্য মূল্য নেওয়া হয় না, অন্যায্য মূল্য সমন্বয় হয় না? এটা তো কোনো কথা নয়। আপনি যে মূল্য দেবেন সেই মূল্যই অ্যাডজাস্ট হবে এবং সেটাকে অটোমেটিক একটা শব্দ জুড়ে দিয়ে আপনি জায়েজ করে ফেললেন। আপনি পুরা সেক্টরের লুণ্ঠনমূলক অভিযোগকে নিষ্পত্তি না করে আপনি অটো অ্যাডজাস্টমেন্ট বলে আপনি সেটাকে বৈধতা দিয়ে দিলেন। এটা তো হতে পারে না, এটা তো হয় না, এটা চলে না। জি, ডক্টর শামসুল আলম, আমরা দেখেছি যে হোয়াইট পেপার কমিটি কিন্তু যে রিপোর্টটি আসলে দিয়েছেন সেখানে দেখেছি সব থেকে দুর্নীতিগ্রস্ত 4টি খাতের অন্যতম এই জ্বালানি খাত। এবং আমরা দেখেছি জ্বালানি খাত এসছে, এটা তো কারোর কাছে অজানা নেই। সরকারের সবচেয়ে এই খাতের উন্নয়নকে যে সবচেয়ে বেশি সমর্থন বলবে, যে গলা ফাটিয়ে চিৎকার করবে, সেও বলবে যে খাতে অবাধ দুর্নীতি। আমার প্রশ্নের জায়গাটি যে আমার ডক্টর শামসুল আলম, আমার প্রশ্নের জায়গাটি যে গত 1 দশকের কথা যদি বলেন, যে 1 দশকে এই খাতের এত পরিমাণ লুণ্ঠন হয়েছে, আসলে এই খাতের অর্জনের যদি একটু বলি, সাফল্যের গল্প একটু আপনার কাছে শুনতে চাই। এখানে কি আদৌ কোনো সাফল্যের চিত্র দেখতে পারেন? আমাদের এই উৎপাদন সক্ষমতা নিয়ে আমরা অনেক ফলাও করে গর্ব করেছি, কিন্তু এই খাতে আদৌ কি কোনো ইতিবাচক অর্জন আপনি দেখেন কিনা? আমি তো আপনাকে আগেই বলেছি, এই খাত উন্নয়নের জন্য যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে, অর্থাৎ এই খাতে যে রূপান্তর ঘটেছে, সেই রূপান্তর কার্যক্রমটা বেসিক্যালি লুণ্ঠনের উদ্দেশ্যে করা হয়েছে। সেটা দুটো আইন তার প্রমাণ, যে দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইন প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ আমন্ত্রণ করেছে এবং যত খুশি তত ব্যয় বৃদ্ধির সুযোগ তৈরি করেছে, সমন্বয় করে মুনাফা বৃদ্ধি করেছে বিনিয়োগকারীকে যাদেরকে সিলেকশন দেওয়া হয়েছে তারা পছন্দ মাফিক দেওয়া হয়েছে। এইটার মধ্যে তো কোনো ইতিবাচক বা ভোক্তা স্বার্থ সম্পদ বা জনকল্যাণমূলক কোনো কাজের উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়েছে সেটা তো স্বীকার করার কোনো উপায় নেই। এবং বিদ্যুতের দাম, জ্বালানির দাম নিজে নির্ধারণ করার ক্ষমতা সরকার নিয়েছে বিআরসি আইন পরিবর্তন করে। সেখানে বিদ্যুতের দাম ন্যায্য যৌক্তিক হচ্ছে কিনা সে বলার অধিকার থেকে ভোক্তাকে বঞ্চিত করা হয়েছে, ভোক্তার অধিকার খর্ব কেড়ে নেওয়া হয়েছে এবং প্রবিধান আটকে রেখে আপনি মূল্যহার সরকার আরবিটারিলি নির্ধারণ করছে। তারপরে কি করে আপনি বলতে পারেন যে এই খাতে কোনো একটা বিষয় ইতিবাচক বা সত্তার জন্য স্বস্তিদায়ক? এটা মনে করতে পারেন? জি, আমি মনে করতে পারি মোটা দাগে আসলে লুটপাট ছাড়া আসলে এই খাতে কোনো কিছু আসলে খুঁজে পাওয়া মুশকিল। ডক্টর শামসুল আলম, আমরা একটু যদি বলি যে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এসছে, পরিবর্তিত পরিস্থিতি, এই সময়টায় এসে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা রিপোর্টটিতেও দেখছিলাম যে 100 কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বঙ্গোপসাগরের নতুন অনুসন্ধানের ক্ষেত্রে আমরা দেখছি যে কোম্পানিগুলো টেন্ডারে অংশ নিচ্ছেন না। আমরা আসলে সাফল্যের জায়গায় যদি যেতে চাই, সাফল্যের পথে হাঁটতে চাই, এখন আসলে উদ্যোগগুলো কেমন হওয়া উচিত? প্রথম বিষয় হচ্ছে যে আমি প্রত্যাশা করেছিলাম যে স্টেক হোল্ডারদেরকে উন্মুক্তভাবে ডেকে
মন্ত্রণালয় বা পেট্রো বাংলা বা বাপেক্স এরা কনসালটেশন মিটিং করবে, তাদের পরামর্শ নেবে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটা অ্যাকশন প্ল্যান নেবে বা 100 দিনের কর্মসূচি নেবে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করবে। এবং সেটা বিআরসি যেহেতু রেগুলেটরি কমিশন, সমস্ত প্ল্যান পরিকল্পনা বিআরসির অনুমোদন হওয়ার কথা এবং সেখানে উন্মুক্ত সবাই স্টেক হোল্ডারদের ডেকে তাদের মতামত নেওয়ার কথা। এই প্রক্রিয়া একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা জ্বালানি রূপান্তর পুরা প্রসেসটাকে রিভিউ করা হবে। তো সেই ধারাবাহিকভাবে সেই একই গতানুগতিক পদ্ধতিতে মানে বিশেষজ্ঞ নাম দিয়ে নানা ধরনের কমিটি তৈরি করে যে সমস্ত লোকজনকে জড়ো করা হয়েছে, তারা আলটিমেটলি কি ধরনের কাজ করবে না করবে, এবং এই জ্বালানি মন্ত্রণালয় জ্বালানি বিভাগে কখনো না কখনো এই 15 বছরের যা সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কাজ করেছে তাদের এনে জড়ো করা হয়েছে। সবগুলো ব্যাপারগুলোই মনে হয়েছে যে আসলে জনগণের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ভিত্তিতে এইসব বিষয়গুলো করা হয়নি, এইসব উন্নয়নে জনগণকে ক্ষমতায়ন করা হয়নি, কর্তৃত্ব তাদেরকে আনা হয়নি। যদিও কর্তৃত্ববাদিতার অবসান ঘটেছে, কিন্তু এইসব প্রক্রিয়া বা এইসব সিদ্ধান্ত, এই সমস্ত পরিকল্পনায় কর্তৃত্ববাদিতা রয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে না যে সরকার কর্তৃত্ববাদী বেড়াজাল থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বের করে আনতে পারবে। আর সে কারণে দুর্নীতি মুক্ত যে খাত আমরা চাচ্ছিলাম, আমাদের প্রত্যাশা ছিল সরকারের হাত দিয়ে, সেটা সুদূর পরাহত বলেই মনে হচ্ছে। যার কারণে আমরা প্রথমেই চেয়েছিলাম যে এ খাতের বিদ্যুতের বা জ্বালানি সরবরাহ ব্যয় কমিয়ে আনা, টোটালি কমিয়ে আনা, আর একটা উদ্যোগ নেওয়া হবে এবং সেটা বিআরসি কে নির্দেশনা দেওয়া হবে যে তোমরা কত কমাতে পারো তা জনগণের সঙ্গে আলাপ করে সরকারকে প্রস্তাব দাও বা তোমরা কমায় ফেলো। সরকার এই সিদ্ধান্তটা বিআরসি কে দেবে এবং আমরা সরকারের কাছে 3 দফা দাবি চেয়েছিলাম, তার মধ্যে এটা একটি ছিল, কিন্তু তা করা হয়নি। এবং সরকারকে বলছিলাম তুমি ঘোষণা দাও যে তুমি রাজস্ব আদায় করো কিন্তু মুনাফা নেবে না, ডিভিডেন্ড নেবে না, কর্পোরেট ট্যাক্স নেবে না, কর্পোরেট ট্যাক্স বেসরকারি খাত থেকে নাও, সরকারি কোম্পানিগুলো কস্ট প্রাইসে সেবা দেবে, তা দেওয়া হয়নি। বিআরসি আইনকে সংস্কার করার কথা বলেছিলাম, সেগুলোর জায়গাতে হাত দেওয়া হয়নি। সুতরাং আমাদের প্রত্যাশার জায়গাটা প্রতিষ্ঠিত হয়নি, প্রতিফলন হয়নি। এই হতাশা ডক্টর শামসুল আলম, জি ডক্টর শামসুল আলম, একটু ইন্টারাপ্ট করলাম যে গত 1 দশকেরও বেশি সময় ধরে এই সংকটের কথাগুলো আপনারা বলে আসছেন। এখন যদি সমাধানের কথায় আসি, আমরা যেহেতু একটা পরিবর্তিত বাংলাদেশের, আমি একটু ইয়েতে যান, আমার একটু জরুরি ফোন আসছে। জি আমরা আপনাকে জি নিশ্চয়ই আমরা অন্য একটি সংবাদ থেকে ফিরে আসছি আবারও আপনার কাছে। দর্শক, আমাদের সঙ্গে ডক্টর শামসুল আলম যুক্ত আছেন। আমরা কিছুক্ষণ পর আবারও আলোচনায় ফিরবো। এই মুহূর্তে অন্যান্য সংবাদে যাচ্ছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $21 বিলিয়ন। চলতি মাসের প্রথম 28 দিনে দেশে এসেছে 242 কোটি 5 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 8 কোটি 64 লাখ ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয় চলতি ডিসেম্বর মাসের প্রথম 28 দিনে এসেছে 242 কোটি 5 লাখ 50 হাজার ডলার। গত বছরের একই সময়ে 199 কোটি 10 লাখ ডলার এসেছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 28 দিনে সর্বোচ্চ 163 কোটি 13 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স আহরণ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 68 কোটি 95 লাখ মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 9 কোটি 26 লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 69 লাখ ডলার। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আলোচনায় আমাদের সঙ্গে আজকে ফিরে দেখা জ্বালানি খাত নিয়ে, ফিরে দেখা 2024 নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম আমাদের সঙ্গে রয়েছেন। আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর শামসুল আলম আপনাকে আমাদের আলোচনায়, বিজনেস আওয়ার্ডের আলোচনায়। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জি ডক্টর শামসুল আলম, আমরা অনেকগুলো সংকটের কথা আসলে আপনি বলছিলেন, অর্থাৎ এই খাতের লুণ্ঠনের, এই খাত নিয়ে, অনিয়ম নিয়ে গত 1 দশকের বেশি সময় ধরে বলে আসছেন আপনারা। আমি বলছিলাম যে এখন যেহেতু একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এখন আসলে আমরা এই খাতটাকে কিভাবে ঢেলে সাজাতে পারি, রূপান্তরের পথে হাঁটতে পারি, সেই জায়গাটাই সরকারের নজর যেভাবে দেওয়া উচিত, সেটি কি আদৌ অন্তর্বর্তীকালীন সরকার করছে মনে করেন?
না, করছে না। একেবারেই আমি ফ্ল্যাটলি বলতে চাই, দ্বিধাহীন ভাবে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সেদিকে কোনো নজর নেই, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কার্যক্রম বিগত সরকারের আমলে এই খাত থেকে যারা লুণ্ঠন করেছে, লুণ্ঠনকারীদের সুরক্ষা পাচ্ছে তাদের। এবং আমি যেটা আগেই বলেছি, যে জ্বালানি দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বাতিল করা হলো অধ্যাদেশ জারি করে, সেই আইনেই এই আইন দ্বারা কৃত সমস্ত কার্যক্রমকে অ্যাজিব আইন বাতিল হয় নাই বলিয়া বিবেচিত হইবে, এইরকম রক্ষা কবচ জুড়ে দেওয়া হলো। তাহলে আপনি এই আইনের আওতায় সমস্ত দুর্নীতি সংগঠিত হয়েছে, লুণ্ঠন সংগঠিত হয়েছে, আপনি সেটাকে বিচারের আওতায় আনবেন কি করে? জি স্যার, আমরা দেখছি যে এখন যদি একটু আশার কথা শুনতে চাই যে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে 100টি কূপ খননের উদ্যোগ নেওয়া হচ্ছে, এই উদ্যোগটিকে কিভাবে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যেটি ভাবছে? এবং একই সঙ্গে আমরা এটি আসলে ব্যয়বহুল এলএনজি আমদানির উপর যে নির্ভরতা কমাতে সহায়ক হবে কিনা, যদি আমরা আদৌ এই পথে হাঁটতে পারি? যদিও আমরা দেখেছি যে টেন্ডারে বহুজাতিক কোম্পানিগুলো আসলে অংশ নিচ্ছেন না, তারা ফিরে যাচ্ছেন। প্রথম হচ্ছে, স্থলভাগের গ্যাস উত্তোলনের প্রশ্নে কোনো টেন্ডারের প্রয়োজন দেখি না। সরকার নিজস্ব মালিকানাধীন কোম্পানি বা নিজের মালিকানায় এই গ্যাস উত্তোলন করবে, এবং সেই গ্যাস উত্তোলনের ব্যয় কত হবে সেটার একটা স্ট্যান্ডার্ড কস্ট নির্ধারণ করে সেই দামে দেশীয় কোম্পানির গ্যাসের মূল্য পরিশোধ করলেই হয়ে যায়। এবং সেই স্ট্যান্ডার্ড নির্ধারণের এখতিয়ার বিআরসির কাছে পাঠাবে, যে বাপেক্সের বা সিলেট গ্যাস ফিল্ড বা বাংলাদেশ গ্যাস ফিল্ডের গ্যাস উত্তোলন ব্যয় বিভাজন করে দেখাও যে কোন কোন ক্ষেত্রে কি কি বাবদে কত খরচ হওয়াটা যৌক্তিক, এবং সেই খরচ ধরে তার গ্যাসের মূল্য কত হবে, সরকার কত দামে কিনবে, সেটা সেখান থেকে নির্ধারণ করে একটা সার্টিফিকেট নিলেই হয়ে যায়, এবং এটা গণশুনানির ভিত্তিতে নির্ধারণ করে দেবে বিআরসি। সুতরাং কোনো টেন্ডারের দরকার নেই, জাস্ট এই প্রস্তাব প্ল্যানিং কমিশনে পাঠিয়ে অনুমোদন করে নিয়ে এসে কাজ শুরু করলেই হয়ে যায়। এবং এটা দিনে দিনে করা লাগে না, প্রতিবারই করা লাগে না, একবারে করে রাখলেই প্রতিবারে রিভিউ করলেই হবে। যেটা পিডব্লিউডি করে থাকে, যে তাদের একটা বিল্ডিং তৈরি করতে হলে সরকারি মালিকানায় কত খরচ পড়ে তাদের একটা কস্ট এস্টিমেট করা থাকে, তো সেরকম জ্বালানি, কিন্তু সেই সব বিষয়গুলো আমি আর দেখতে পেলাম না। এই সমস্ত প্রগ্রেসিভ, প্রপিপুল, ভোক্তা বান্ধব, ভোক্তা স্বার্থ সমুন্নত কোনো সিদ্ধান্ত কোনো কাজে এখন পর্যন্ত নেওয়া হয়নি। বিগত সরকার যা যা করে গেছে তাই করছে, এখন শুধু টেন্ডারের কথাটা আসছে। তো টেন্ডারে কি দুর্নীতি করা যায় না? টেন্ডারে কি বেশি দামে জিনিস কেনা যায় না? স্পেসিফিকেশনের মধ্যে কারচুপি করা যায় না? তো সুতরাং এই ব্যাপারগুলো আমার কাছে, আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি না। যে আপনারা যখন বলছেন যে সরকার 100টি কূপ খনন করবে, 100টি কূপে বিদ্যুৎ জ্বালানি গ্যাস উৎপাদন হবে, সেই গ্যাস উৎপাদিত হলে এলএনজি আনা যাবে কি যাবে না, আমি সে প্রশ্ন যাওয়ার আগে আমি বুঝতে চাই যে এই গ্যাস উৎপাদনে ব্যয় কত হবে। সেই ব্যয় কি প্রমাণ করব যে গত সরকার বেশি দামে গ্যাস উত্তোলন করে গেছে, আমি কম দামে উত্তোলন এত টাকা কম করে ফেলেছি, এবং এত সময় লাগিয়েও তারা উত্তোলন করতে পারিনি, আমি এত সময় কমে করেছি। এইসব চ্যালেঞ্জগুলো কেন সরকার নিচ্ছে না? এগুলো মানুষের কাছে এসব বলে কেন আস্থা স্থাপন করছে না? 100টা কূপ খনন করা হবে বলেই শেষ হয়ে গেল, তার সঙ্গে কত ইট বাট রয়ে গেছে না? যখন খননের শেষে গ্যাস উঠবে বা উঠবে না, তখন তো অবশ্যম্ভাবী পরিণতির শিকার তো আমরা হয়েই গেলাম। জি ডক্টর শামসুল আলম, আমরা অনুষ্ঠান শেষ করব, একেবারে শেষ মন্তব্য নিতে চাই আপনার কাছে, শেষ বক্তব্য, যে আমরা এই সময়ে এসেও আপনার কাছ থেকে যেটি শুনতে পাচ্ছি যে এখনো আশাবাদের আসলে খুব বেশি জায়গা পাচ্ছি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কি বিষয়টা এরকম যে প্রশাসনে আসলে এখনো পুরনো লোকজনই রয়ে গেছে, পুরনো আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে চলছে, সেটা থেকে আমাদেরকে আসলে বের হয়ে একটা নতুন পথে হাঁটতে হবে, ড্রাইভ দিতে হবে? আপনার কাছে শেষ বক্তব্য নিতে চাই এই বিষয়ে। আমি আবারও বলবো যে আমরা
যে স্মারকলিপি প্রধান উপদেষ্টাকে দিতে যাচ্ছি আগামী জানুয়ারি মাসের প্রথমের দিকে, এবং সেখানে যে প্রস্তাব দিচ্ছি সরকার বিবেচনা করবে যে এটা জনগণের প্রস্তাব, এবং সেই প্রস্তাব বিআরসিতে পাঠাবে। বিআরসি সেই প্রস্তাব অনুযায়ী জ্বালানি খাত রূপান্তরের নতুন রূপরেখা তৈরি করে সরকারকে সরকারি প্রতিনিধি হিসেবে সেই পথে জ্বালানি এবং বিদ্যুৎ খাত উন্নয়নে ধাবিত হবে। এই প্রত্যাশাটা অন্তত যে সরকারের শেষ দিন পর্যন্ত আমার থাকবে, এবং আমি তা নিয়ে আন্দোলন করে যাব। জি, ডক্টর শামসুল আলম, অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাশে পাবো। আমরা আশাবাদী হতে চাই নতুন বছর যেন জ্বালানি খাত একটু নতুন চিন্তা নিয়ে, নতুন উদ্যম নিয়ে আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। আপনাকে আবারও ধন্যবাদ জানাই। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ। কথা বলছিলেন ফিরে দেখা 2024 জ্বালানি খাত নিয়ে। বিজনেস আওয়ার একটা বিরতি নেবার সময় হলো, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, সূচকের মিশ্র প্রবণতার মধ্যে দিয়ে আজকে লেনদেন চলছে। আমরা দেখছি যে পুঁজিবাজারে কিন্তু খুব বেশি স্বস্তিদায়ক কোনো পরিস্থিতি নেই। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখে নিতে চাই যে আজকের পুঁজিবাজারের আসলে সবশেষ পরিস্থিতি কি। আমরা যদি দেখি যে গত বেশ কিছুদিন ধরেই কিন্তু লক্ষ্য করছি যে বাজারে কোনো লেনদেনের কোনো গতি নেই, একেবারেই সেল প্রেশার নেই। আজকেও কিন্তু এখন পর্যন্ত বেলা 1:30 পর্যন্ত দেখছি 219 কোটি টাকার কিছু বেশি লেনদেন এখন পর্যন্ত হয়েছে। অর্থাৎ আমরা গত প্রায় 1 মাস ধরে 500 কোটি টাকার নিচেই আসলে লেনদেন লক্ষ্য করছি। এবং আজকে যেটি বলছিলাম যে সূচকের অবস্থা কিন্তু খুব ভালো নেই। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স নিম্নমুখী, এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড, 1 পয়েন্টও যদিও কমেনি কিন্তু প্রায় অপরিবর্তিত 5204 পয়েন্টে অবস্থান করছে। সরিয়া সূচক 0.39 পয়েন্ট বেড়েছে, খুব সামান্য 1166 পয়েন্টে অবস্থান করছে। এবং 1 পয়েন্ট বেড়েছে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 সূচক, বেড়ে 1932 পয়েন্ট অবস্থান করছে। আজকে 132টি শেয়ারের দর বেড়েছে, 183টির দর কমেছে। এখন পর্যন্ত অপরিবর্তিত আছে 82টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লিমিটেড দর। সব মিলিয়ে বাজারে আসলে যে আস্থাহীনতা, সেটিরই কিন্তু প্রতিফলন আমরা লক্ষ্য করছি। এবারে আমরা দেখতে চাই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বাজারে আমরা দেখছি যে ডলারের দাম নির্ধারণ করার পরও এখন খোলা বাজারে কিন্তু বেশ চড়া মূল্যেই লেনদেন হচ্ছে। আমরা দেখছি মার্কিন ডলার খোলা বাজারে 127-28 টাকায় লেনদেন হচ্ছে। এখন 120 টাকা কিনে 121 টাকায় যদিও সোনালী ব্যাংকে লেনদেন দেখানো হচ্ছে। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ড 150 টাকায় কিনে 155 টাকায় বিক্রি হচ্ছে। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় সোনালী ব্যাংকে বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 33 টাকা 30 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। এবারে স্বর্ণের দাম। স্বর্ণের বাজার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে নিয়মিত হালনাগাদ করে থাকেন। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ এখন 1,38,000 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,32,000 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের স্বর্ণ 1,13,000 টাকা প্রতি ভরি। সনাতন স্বর্ণের দাম পড়বে 1,13,141 টাকা ভরি। এটি আর কিছুটা কম হবে, সনাতন স্বর্ণ 96,000 টাকার মতো প্রতি ভরি হবে। আমরা পাশে গ্রাম প্রতি দাম দেখানো আছে। স্বর্ণের পর আমরা রূপার দাম দেখে নিব। রূপার বাজার অনেকদিন ধরে অপরিবর্তিত আছে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপার দাম 2,578 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের রূপার দাম পড়বে প্রায় 2,500 টাকা। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 2,100 টাকা। আর সনাতন রূপার দাম পড়বে 1,586 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল স্বর্ণ মুদ্রা রূপার বাজার আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে জনপদে শিল্প বাণিজ্যের খবর। পাহাড়ে জনপ্রিয় হয়ে উঠছে কমলা চাষ। সাজেক ও খাসিয়া জাতের কমলার পাশাপাশি আবাদ হচ্ছে চায়না আর দার্জিলিং জাতের কমলা। মানে ভালো, দামে কম আর চাহিদা বেশি থাকায় লাভবান হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা। জেলা কৃষি বিভাগ বলছে, কমলা উৎপাদনের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষিকে অর্থনৈতিক দ্বার উন্মোচিত হচ্ছে পাহাড়ে। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সূর্যের আলো চুইয়ে পড়ছে হলুদ কমলার গায়ে। রসালো, আকর্ষণীয় আর পুষ্টিগুণে ভরা এসব কমলার চাষ হচ্ছে পাহাড়ে।
রাঙামাটির নানিয়ারচর, সাজেক ও বাঘাইছড়ি উপজেলায় কমলার বাগান করে ভালো আয় করছেন চাষিরা। জেলার প্রায় 10টি উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অনেক কমলার বাগান। একটা সময় সাজেক ও খাসিয়া জাতের কমলার ব্যাপক জনপ্রিয়তা থাকলেও এখন পাহাড় দখল করেছে চায়না ও দার্জিলিং জাতের কমলা। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। কমলা বাগান করার জন্য এখন বিক্রি করে মানুষে যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করতেছে। প্রায় 4 বছর আগে থেকে শুরু করছে এটা, এখন মোটামুটি ভালো লাভ করছে। এখন প্রায় 4 লাখ টাকার মতো বিক্রি করছে আর কি। কমলা উৎপাদনের সম্ভাবনা কাজে লাগিয়ে পাহাড়ে অর্থনৈতিক দ্বার উন্মোচিত হচ্ছে বলছে কৃষি বিভাগ। চলতি বছর কমলার যে ফলন, আমরা আশা করি যে প্রায় হেক্টর প্রতি 10 টনের মতো আমাদের এই কমলার ফলন হতে পারে এবার। এবং কৃষকরা আমরা যেটা বাজারে দেখতে পাই যে বাজারেও কিন্তু বেশ ভালো দাম রয়েছে এবছর কমলার। রাঙামাটিতে চলতি বছর কমলার আবাদ হয়েছে প্রায় 805 হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 8500 মেট্রিক টন। তার মধ্যে শুধু নানিয়ারচর উপজেলায় কমলার আবাদ হয়েছে প্রায় 125 হেক্টর জমিতে, যা অন্যান্য উপজেলার দ্বিগুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ধান উৎপাদনে উদ্বৃত্ত জেলা রাজশাহীতে চালের মাত্রাতিরিক্ত দাম বাড়ার পাশাপাশি সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন সংকটের কারণে সব ধরনের চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে। উচ্চমূল্যের বাজারে ক্রেতাদের নাভিশ্বাস দূর করতে রেশন ব্যবস্থা চালুর দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। ত্রুটিপূর্ণ বাজার তদারকি ব্যবস্থা পরিবর্তন করে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাজশাহী মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত এক সপ্তাহের ব্যবধানে রাজশাহীতে সব ধরনের চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সৃষ্টি হয়েছে সরবরাহ সংকট। ব্যবসায়ীরা বলছেন ধানের সংকটের কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। মিল থেকে চাহিদা মতো চাল সরবরাহ করা হচ্ছে না। ধানের থেকে মিল মালিকেরা চাল বলছে নাই, আমদানি কম। আর মিল গেটে প্রতি কেজি 4-5 টাকা করে চালের দাম বাড়ছে। উচ্চ মূল্যের বাজারে লাফিয়ে লাফিয়ে চালের দাম বাড়ায় দিশেহারা ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি তাদের। 2 টাকা 1 টাকা তো প্রতিদিনই বাড়ছে, এখানে তো কোনো নজরদারি দেখিও না। বাজারে যে সিন্ডিকেট, এটা যেন ভেঙে দিয়ে ভোক্তা যেন সঠিক মূল্যে চাল বা যে কোনো দ্রব্য ক্রয় করতে পারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রেশন ব্যবস্থা চালুর দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। অতি দ্রুত সরাসরি উৎপাদকদের কাছ থেকে বাজারে বিপণনের ব্যবস্থা করে সিন্ডিকেটকে দমন করার ব্যবস্থা নিতে হবে। অযৌক্তিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ত্রুটিপূর্ণ ব্যবস্থা পরিবর্তন করে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যেহেতু বাংলাদেশ 50,000 টন চাল আমদানি করলো, কাজে তারা বুঝতে পারছে যে একটু সংকট আছে। এই মুহূর্তে তাদের একটু সিন্ডিকেশনের মাত্রাটা বেড়ে যেতে পারে, সুতরাং আমাদের মনিটরিং করতে হবে। সিন্ডিকেটের ব্যাপারে আগের সরকারের ধারাবাহিকতা নয়, কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বন্দর বাণিজ্যের খবর। দর্শক, চট্টগ্রামে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা তার কাছ থেকে একটু বাজার পরিস্থিতির খবর জানতে চাই চট্টগ্রামের। জয়, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জয়, আমাদেরকে একটু জানাবেন যে এখন আসলে সামনে রমজান আসছে, বছর শেষ, শীতকালীন সময়, নিত্যপণ্যের বা ভোগ্যপণ্যের দাম আসলে কেমন দেখছেন, সরবরাহ পরিস্থিতি কি? কামরুজ্জামান, আমি রিয়াজউদ্দিন বাজারে আছি। চট্টগ্রামের অনেক বড় পাইকারি আর খুচরা বাজার নামে খ্যাত এই বাজারটি। তো রিয়াজউদ্দিন বাজারে আমরা দেখছি পেঁয়াজের দামটা কিছুটা কমেছে, যেহেতু খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ আনা হয় এখানে, যেহেতু খাতুনগঞ্জ হলো পাইকারি বাজার। তো সেখানে ঘুরে আমরা যেমনটা দেখেছি পেঁয়াজের দাম অনেক কমেছে, যেহেতু ভারত থেকে আমদানি অনেক বেড়েছে। একই সাথে দেশীয় পেঁয়াজও কিন্তু বাজারে আসতে শুরু করেছে। তবে খুচরা বাজারে সেভাবে কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামের বাজারে দেশীয় পেঁয়াজ আমরা দেখছি না। তবে খাতুনগঞ্জের বাজারে অল্প অল্প দেশীয় পেঁয়াজ এসেছে, তাও আবার খুচরা বাজারে কোনো কোনো বড় দোকানে ঢুকছে। তবে দেশীয় পেঁয়াজের দাম এখন অনেক বেশি। তবে ভারত থেকে আমদানিকে তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ
সেই পেঁয়াজের দাম অনেক কমেছে। আমরা একই সাথে আমরা দেখছি ছোলার দাম, যেহেতু রমজানকে সামনে রেখে ছোলার দামও কিন্তু আমদানি যেমন বেড়েছে তেমনিভাবে দামও কিন্তু অনেকটা বেড়ে গেছে। ছোলা বিক্রি করা হচ্ছে এখানে 120 টাকা কেজিতে, যেখানে কিছুদিন আগেও সেই ছোলার দাম ছিল 90 থেকে 100 টাকা কেজিতে তারা বিক্রি করেছে। এখন আমরা দেখছি 120 টাকা, আবার কোনো জায়গায় 128 টাকা কেজিতেও তারা বিক্রি করছে। তো একই সাথে ছোলার ডালও তারা 150 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। মসুর ডালের দামও কিছুটা বেড়েছে। আমরা এখানে যারা ক্রেতা বাজার করতে এসছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি। চাচা, আপনি তো পেঁয়াজ কিনেছেন, কত টাকা করে কিনেছেন একটু বলেন তো? আমরা 105 টাকা করে কিনছিলাম আগে, এখন বর্তমান 60 টাকা হয়ে গেছে বাজারে। আর আরো অনেক দাম কমেছে, তরিতরকারির দাম অনেক কমেছে, আগের থেকে অনেক কমেছে মাশাআল্লাহ। তাহলে বাড়তি ফুড বললেন? বাড়তি বর্তমানে তেলের দাম বেশি চালের দামও বেশি। জি, চালের দামও বেশি, এই তেলের দামও বেশি। আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে চালের দাম এখনো পর্যন্ত অনেকটা ঊর্ধ্বগতি। আমরা আরো কয়েকজন আছেন যারা বাজার করতে আসেন সব সময়, তাদের সাথে একটু কথা বলবো। এর আগে একটু দেখাতে যাচ্ছি আমরা পেঁয়াজ ছাড়াও কিন্তু ডিমের দাম অনেকটা কমেছে। 135 টাকা ডজনে তারা ডিম বিক্রি করছে। এখানে আরেকজন ক্রেতা আছে, আমরা একটু কথা বলবো। বাজার করতে এসেছেন তো এমনি তো নিত্যপণ্য নেন, বাজারে কি অবস্থা? চালের বাজারে কি অবস্থা? চালের বাজার তো আগের রেটে দেখি, আগের রেট বাতির মধ্যে না, বাতি না, আগের রেটে আছে। পেঁয়াজও আগের থেকে কমছে, পেঁয়াজ তো কমছে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে চালের বাজার আমরা ঘুরে যেমনটা দেখেছি, যেহেতু আপনি চাল কিনেন নাই সেজন্য আপনি আপনার ধারণা নাই মনে হচ্ছে। তো 50 টাকার নিচে, 50 টাকার নিচে বাজারে চাল নেই, কি মনে করেন? আমি গত সপ্তাহে চাল কিনছি। এই কত টাকা করে কিনেছেন? আমি আগে 1 মাস আগে যে বস্তা যেরকম যেভাবে কিনছি এখন ওইভাবে আছে। মানে কেজি কত বস্তা? না, কেজি পড়ছে আমি ওই 25 কেজি এলা 1750 টাকা নিচ্ছি। কেজি পরে এটা 1 নম্বরটা হাফ সিদ্ধ পরে, এটা আমি হিসাব করি না, কিন্তু আগে 1 বছর আগে 6 মাস আগে একের রেটে নিচ্ছি। সমান সমান আছে, সমান সমান আছে। সাধারণ মানুষ তার 70 টাকা কেজিতে চাল কিনতে পারছে, তাই না? আগেও যেরকম ছিল মানে আগের মতো আছে। আরেকজন একেবারে খেটে খাওয়া মানুষ আছে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। সবজির দাম আমরা দেখছি অনেক কমেছে, কিন্তু চালের বাজারে কি অবস্থা বলুন? চালের বাজারও আগে আমরা যেই বস্তা 2700 টাকা কিনছি, এটা এখন 2600 টাকা চলে, 100 টাকা কমছে। নিয়ম চাল যেটা আমি বললাম না, আমি 100 টাকা কমছে, মানে 100 টাকা এখানে কমছে। আমি কিনছি তো, আমি কত সপ্তাহে নরমাল চাল যেটা আমরা 250 টাকার চাইলের বস্তা 3050 টাকা নিছি। আমরা দেশের জনগণ, আমরা কোনো দাম আছে নি? কোনো বাংলাদেশের জনগণের কোনো দাম নাই। আচ্ছা, বুঝতে পেরেছেন চালের দাম কিছুটা বেড়েছে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সবজির বাজার দেখতে পাচ্ছেন, সবজির দাম কিন্তু অনেকটা কমেছে। সাধারণ মানুষ যারা আছে তারা বলছে সবজি যেহেতু সরবরাহ বেড়েছে তার কারণে সবজির দামটা কিছুটা কমেছে। তবে অন্তত চালের দামটা একটু বেশি। তো এখানে যারা এখন চাল কিনতে যাচ্ছে তো সেই এখন দামটা অনেকটা বেশি নিচ্ছে, যেহেতু খুচরা বাজারে চালের দামটা বেশি, আবার পাইকারি বাজারও কিছুটা বেড়েছে, বস্তাপ্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবু কামরুজ্জামানের কাছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবর জানছিলাম। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের সঙ্গে বাণিজ্য আরও বাড়বে বেইজিংয়ের। এমন অবস্থায় দেশটির রপ্তানিকারকদের মুনাফা বৃদ্ধির আশা করছে। সবুজ রূপান্তর, ভোক্তা চাহিদা এবং শিল্পায়নের প্রয়োজন মেটাতে উদীয়মান অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদার ফলে এই প্রবৃদ্ধির গতি বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটির বাণিজ্য বছরে 6% বেড়ে 18.74 ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।